শুভ সকাল বন্ধুরা। আজ হলো 17 মে 2 জ্যৈষ্ঠ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রঙের প্রলেপ, নতুনদের স্বাগত জানাতে ফুলে সাজছে বিধানসভা, প্রথম দিন বিধায়কদের শপথ, দ্বিতীয় দিন রাজ্যপালের ভাষণ, বিরোধী দলনেতার পদ কাকে, জটিল সংকটে কংগ্রেস, অভিজ্ঞতা এগিয়ে মুসলিম বিধায়করা, একমাত্র হিন্দু বিধায়ক অনভিজ্ঞ, ভূগোল না ইতিহাসে থাকবে ঠিক করুক পাকিস্তান, হুঁশিয়ারি সেনা প্রধানের। মাদারপুরে নদী ভাঙ্গনে উদ্বাস্তু 10 পরিবার, সিদ্ধেশ্বর শিববাড়ির পাশে বরাকের রাক্ষসের রূপ, পরিদর্শনে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ। দলেশ্বর বাটিরকুপা সড়কের মুকামটিলায় 10, যুদ্ধের জেরে 2.5 মাসে দেশের অপরিশোধিত তেলের মজুদ কমল 15%। এবং সর্বশেষ খবরটি হলো ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার অক্ষত রয়েছে, প্রকাশ্যে মার্কিন রিপোর্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিনিয়ত ভাঙছে নদীর পাড়, তলিয়ে যাচ্ছে মানুষের বসতবাড়ি, গাছপালা। বৃহস্পতিবার রাতের ভারী বৃষ্টিপাতের পর থেকে স্থানে স্থানে ভয়ঙ্কর রূপ নিয়েছে বরাক। মাদারপুরে বাড়িঘর হারিয়ে শিবিরে আশ্রিত 10টি পরিবার, ভাঙ্গনের মুখে পড়েছে উপত্যকার ঐতিহ্যবাহী তীর্থস্থান সিদ্ধেশ্বর শিববাড়িও। মাদারপুর এখন উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত, আর শিববাড়ি কাটিগড়া, 2 স্থানে এসেছিলেন 2 বিধায়ক, পরিদর্শন করেছেন ভাঙ্গনস্থল। একসময় কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত থাকা মাদারপুর এখন উত্তর করিমগঞ্জের আওতাভুক্ত। সৌজন্যে ডিলিমিটেশন। গত 2 দিন থেকে ওই গ্রামে দেখা দিয়েছে ভয়ঙ্কর নদী ভাঙ্গন। বরাক নদীর ভয়াবহ ভাঙ্গনে ইতিমধ্যে তলিয়ে গেছে 10টি পরিবারের মাথার ছাদ। গৃহহীন হয়ে মাদারপুর এমই স্কুলে আশ্রয় নিয়েছেন বিলাল আহমেদ, আলিমুদ্দিন, আফতার আলী, আব্দুল সালাম, জলাল উদ্দিন, আব্দুল কালাম, আমিনা বেগম, আব্দুল জলিল, জাবির আহমেদরা। স্ত্রী সন্তানদের নিয়ে গত 2 দিন থেকে ওই স্কুলেই রাত কাটাচ্ছেন তারা। নদীর ভাঙ্গন কিন্তু থেমে নেই, এখনও প্রতিনিয়ত টুকরো টুকরো করে খসে পড়ছে মাটি, চোখের সামনে হারিয়ে যাচ্ছে গাছপালা সহ অন্যান্য বস্তু। শনিবার দুপুরে নদীতে তলিয়ে যায় বিশাল গাছ, ক্রমাগত ধসে পড়ছে মাটিও। এক ভয়ঙ্কর দৃশ্য। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে এখনও ওই স্থানে দাঁড়িয়ে রয়েছে 4টি বাড়ি। ঘরের আসবাবপত্র গুটিয়ে নিয়ে অন্যত্র কেটে পড়ার প্রস্তুতি চালাচ্ছেন ওই 4 পরিবারের লোকজনও। পরিস্থিতির খোঁজ নিতে এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। স্কুলে গিয়ে শিবিরে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কথা বলেন, নিজস্ব উদ্যোগে কিছুটা ত্রাণ সামগ্রীও প্রদান করেন। সেখান থেকে বেরিয়ে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন, জানান পরিস্থিতি ভয়ঙ্কর। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সার্কেল অফিসারের সঙ্গে কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত লোকদের ত্রাণ এবং প্রাথমিকভাবে সহায়তা প্রদান করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, এই পরিস্থিতি আজকের নয়, গত 2-3 বছর থেকে ক্রমাগত ভাঙছে নদীর পাড়। বিষয়টি প্রশাসনের নজরেও নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিধায়ক। বিধায়কের সফরের সময় সঙ্গে ছিলেন রাজাটিলা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শাবানা আক্তার মজুমদারের প্রতিনিধি ইয়াহিয়া হোসেন টিপু, হরিনগর মণ্ডল কংগ্রেস সভাপতি হবিবুর রহমান, নজরুল ইসলাম বড়বুইয়া, হরিনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি রাহিদ আহমেদ বড়বুইয়া, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সৈয়দ সলমান প্রমুখ। এদিকে ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিববাড়ির পাশেও ভয়ঙ্কর ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় 50 মিটার অংশ তলিয়ে গেছে। নদীর ভাঙ্গনে হারিয়ে গেছে মন্দিরের শৌচাগার সহ বাঁশঝাড়। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন মন্দির কমিটির কর্মকর্তা সহ ভক্তরা। সূত্র জানায়, ভাঙ্গনের পরিধি আরও বাড়লে মূল মন্দিরের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। খবর পেয়ে জল সম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। ভাঙ্গনস্থল পরিদর্শন করে ভাঙ্গন প্রতিরোধের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি। বলেন, ওই স্থানের ভাঙ্গন আর যাতে বৃদ্ধি না পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। পরবর্তীতে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের জন্য প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হলো দলেশ্বর বাটিরকুপা সড়কের মুকামটিলায় 10, প্রবল বর্ষণের জেরে পাহাড় থেকে 10 নামল দলেশ্বর বাটিরকুপা পূর্ত সড়কে। হঠাৎ পাহাড়ি মাটি ও পাথর নেমে আসায় সড়কের একাংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ফলে সাময়িকভাবে ব্যাহত হয়েছে যান চলাচল এবং চরম দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। জানা গেছে, অবিরাম বৃষ্টির ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়ে এরপর আচমকাই বড়সড় ধস নামে। মুহূর্তের মধ্যে দলেশ্বর বাটির কুপা সড়কের পর মুকামটিলা এলাকায় জমে যায় বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছপালা। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বহু ছোট বড় যানবাহন চলাচল করে। পাশাপাশি আশপাশের বহু গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম ভরসা এই রাস্তা। ধসের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছিল। শুক্রবার সেই আশঙ্কায় বাস্তবে পরিণত হয়েছে। অনেকেই বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এতে যাতায়াতে বাড়ছে সময় ও ভোগান্তি। পরবর্তী খবরটি হলো, রঙের প্রলেপ, নতুনদের স্বাগত জানাতে ফুলে সাজছে বিধানসভা। 21 মে শুরু হচ্ছে ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন। নবনির্বাচিত বিধায়কদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত বিধানসভা। রঙের প্রলেপে সেজে উঠেছে বিধানসভা সচিবালয়, ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো চত্বর। অধিবেশন কক্ষ জ্বালামুছা করে যা চকচকে করে তোলা হয়েছে। পাশাপাশি নতুন বিধায়কদের পরিচয়পত্র দেওয়ার কাজও চলছে দ্রুত গতিতে, যাতে বিধানসভায় প্রবেশে কোনো অসুবিধা না হয়। বিধানসভার প্রথম অধিবেশনের জন্য প্রোটেম স্পিকার ইতিমধ্যেই শপথ নিয়েছেন। ষষ্ঠদশ বিধানসভার সবচেয়ে সিনিয়র সদস্য চন্দ্রমোহন পাটোয়ারিকে দেওয়া হয়েছে প্রোটেম স্পিকারের পদ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য তাকে শপথের বাক্য পাঠ করিয়েছেন। অধিবেশনের প্রথম দিন নবনির্বাচিত বিধায়কদের মন্ত্রগুপ্তির শপথের বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। শপথের পর বিধানসভার স্থায়ী অধ্যক্ষ নির্বাচন হবে। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, অধিবেশনের প্রথম দিনই হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ। প্রথমে মুখ্যমন্ত্রী, তারপর একে একে মন্ত্রীরা শপথ নেবেন। তারপর প্রাক্তন অধ্যক্ষ উপাধ্যক্ষদের শপথ হবে। সেই পর্ব শেষ হওয়ার পর সিনিয়রিটির ভিত্তিতে শপথ নেবেন বাকি বিধায়করা। বিধানসভা সচিবালয় থেকে ইতিমধ্যেই কে কতবার জয়ী হয়েছেন তার ভিত্তিতে সিনিয়রিটির তালিকা ঠিক করা হয়েছে। সেই অনুযায়ী শপথ হবে বিধায়কদের। তবে সিনিয়র বিধায়কদেরও আবার নামের আদ্যাক্ষর অনুযায়ী ডাকা হবে শপথের জন্য। প্রথম দিন শপথের কার্যসূচি শেষ হওয়ার পর অধ্যক্ষ নির্বাচন হবে। অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হচ্ছেন রঞ্জিত দাস। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার নাম ঘোষণা করেছেন। বিধানসভায় সংখ্যাতত্ত্বের জুড়ে এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত। ফলে আগামী 5 বছরের জন্য বিধানসভার স্থায়ী অধ্যক্ষ হতে যাচ্ছেন রঞ্জিত দাস। তবে উপাধ্যক্ষ পদে এনডিএ কাকে প্রার্থী করেছে সেটা এখনও জানা যায়নি। যতদূর খবর, বরাকের কোনো বাংলাভাষী বিধায়ক কিংবা বড়োল্যান্ডের কোনো বিধায়ককে ওই পদে বসানো হতে পারে। বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন রাজ্যপালের ভাষণ হবে। ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এরপর রাজ্যপালের ভাষণের পর শাসক বিরোধীর বিতর্ক হবে। বিতর্কের জবাব দেবেন মুখ্যমন্ত্রী। অধিবেশনে নতুন বিলের সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা ইউসিসি বিল সরকার পেশ করবে বিধানসভায়। 4 দিনের অধিবেশনের শেষ দিনে পেশ করা হতে পারে ইউসিসি বিল। পরবর্তী খবরটি হলো, বিরোধী দলনেতার পদ কাকে, জটিল সংকটে কংগ্রেস। অভিজ্ঞতায় এগিয়ে মুসলিম বিধায়করা, একমাত্র হিন্দু বিধায়ক অনভিজ্ঞ। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, দায়িত্বভার সমঝে নিয়েছেন 4 মন্ত্রীও। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার ভার এবার কার হাতে তুলে দেওয়া হবে সেটাই এখনও ঠিক করে উঠতে পারেনি কংগ্রেস। নির্বাচিত 19 বিধায়কের মধ্যে 18 জনই মুসলিম, একজন মাত্র হিন্দু বিধায়ক। ফলে মিয়াপ্রীতির অভিযোগে বিদ্ধ কংগ্রেস বিরোধী দলনেতা বাছাইয়ে তীব্র সমস্যার মুখে পড়েছে। মাত্র 19 জন বিধায়ক নির্বাচিত হলেও বিধানসভায় বিরোধী দলনেতার পদ পাবে কংগ্রেস। 126 সদস্যের বিধানসভায় বিরোধী দলনেতার পদ পাওয়ার ক্ষেত্রে পুরনো নিয়ম ছিল 1/6 বিধায়ক থাকতে হবে। সেই অনুযায়ী 21 জন বিধায়কের প্রয়োজন হতো। কিন্তু পঞ্চদশ বিধানসভার কার্যকালে আইন সংশোধন করে 10% বিধায়ক জয়ী হলেই বিরোধী দলনেতার পদ পাওয়ার ব্যবস্থা করা হয়। তাই 126 সদস্যের বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেতে হলে প্রয়োজন হয় 13 জন বিধায়কের। সেখানে কংগ্রেসের বিধায়ক রয়েছেন 19 জন। ফলে বিরোধী দলনেতার পদ পেতে কোনো সমস্যা নেই বিরোধী দলের।
কিন্তু জটিলতা হচ্ছে দেবব্রত শইকীয়ার উত্তরসূরি কে হবেন তা নিয়ে। আগামী 21 মে থেকে ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন বসবে, কিন্তু কংগ্রেস এখনও বিরোধী দলনেতা বাছাই করে উঠতে পারেনি। ভোটে পরাজয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেছে কংগ্রেস, কিন্তু বিধান পরিষদীয় দলের বৈঠক বসেনি এখনও। শুধু বিরোধী দলনেতা বাছাই করা নয়, পরিষদীয় দলের উপদলনেতা, চিফ হুইপ, সচিবও নির্বাচন করতে হবে। তাই হাতে রয়েছে আর মাত্র 4 দিন। এর মধ্যেই বিরোধী দলনেতা সহ অন্যান্য পদ কাদের দেওয়া হবে সেটা ঠিক করে নিতে হবে কংগ্রেসকে। অবশ্য বিরোধী দলনেতা বাছাইয়ে কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপও থাকবে। কিন্তু বিরোধী দলনেতা যে এখনও বাছাই করে উঠতে পারেনি কংগ্রেস, তার কারণ ভিন্ন। বিধানসভা ভোটে যে 19 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে 18 জনই মুসলিম বিধায়ক। একমাত্র হিন্দু বিধায়ক জয়প্রকাশ দাস জয়ী হয়েছেন মুসলিম বহুল নাওবৈচা কেন্দ্র থেকে। হিন্দু অধ্যুষিত একটি কেন্দ্রে জয়ী হতে পারেনি কংগ্রেস। ফলে ভোটের পর থেকে কংগ্রেস মুসলিমদের দলে পরিণত হওয়ার বিষয়টি চর্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে যোগ্য কারো হাতে বিরোধী দলনেতার পদ তুলে দিতে গেলে নিশ্চিতভাবে মুসলিম কোনো সিনিয়র বিধায়ককে দিতে হবে। ওয়াজেদ আলী চৌধুরী, জাকির হোসেন শিকদার, রকিবউদ্দিন আহমেদরা অনেক দিন ধরে বিধানসভায় রয়েছেন, এবারও জয়ী হয়েছেন নিজেদের কেন্দ্রে। তাদের মধ্যে একজনকে বিরোধী দলনেতার পদ দিতে হবে। কিন্তু তেমন সিদ্ধান্ত নিলে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম প্রীতির অভিযোগ আরও পাকাপোক্ত হবে। তাছাড়া বিধানসভার ইতিহাসে দীর্ঘকাল পর বিরোধী দলনেতার পদে বসবেন কোনো মুসলিম বিধায়ক। সাধারণত রাজ্যের মূল স্রোতের বিধায়ককে বসানো হয় বিরোধী দলনেতার কুর্সিতে। সেখানে ওয়াজেদ, জাকির, রকিবউদ্দিনরা বঙ্গীয় মূলের মুসলমান বলে পরিচিত। সেখানেও সমস্যা হচ্ছে কংগ্রেসের। একমাত্র হিন্দু বিধায়ক হচ্ছেন জয়প্রকাশ দাস, কিন্তু বিধানসভায় প্রথমবার নির্বাচিত জয়প্রকাশ একেবারে অনভিজ্ঞ। বিধানসভার নীতিনিয়ম বুঝে উঠতে অনেকটা সময়ের প্রয়োজন হবে তার। আবার হিন্দু বলে জয়প্রকাশের মতো বিধানসভায় নবাগত বিধায়ককে বিরোধী দলনেতার পদে বসালে সিনিয়র বিধায়কদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা বাছাই করতে রীতিমতো সমস্যায় পড়েছে কংগ্রেস। বিরোধী দলের নেতৃত্ব এ নিয়ে কোনো কথা বলছে না। তবে যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, বিরোধী দলনেতা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেস নেতৃত্বকে। পরবর্তী খবরটি হলো, ভূগোল না ইতিহাসে থাকবে ঠিক করুক পাকিস্তান, হুঁশিয়ারি সেনা প্রধানের। সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সামনে বড় সংকট অপেক্ষা করছে বলে কড়া বার্তা দিলেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। তার স্পষ্ট বক্তব্য, পাকিস্তানকে এবার ঠিক করতে হবে তারা বিশ্বের মানচিত্রে টিকে থাকতে চায় নাকি ইতিহাসের অংশ হতে যেতে চায়। তার এই মন্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক ও সামরিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান এই হুঁশিয়ারি দেন। সেখানে তাকে গত বছরের অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে জঙ্গি পরিকাঠামোর ব্যবহার করে তবে তার ফল অত্যন্ত ভয়াবহ হবে। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ভারত। এরপর 6 মে গভীর রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি গাড়িতে হামলা চালায় ভারতীয় সেনা। সেই সামরিক অভিযানের নামই ছিল অপারেশন সিন্দুর। এই অভিযানের পর দুদেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয় এবং টানা 4 দিন উত্তেজনা চলতে থাকে। পরে 10 মে উভয় দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। সেনাপ্রধান আরও জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ও নির্ভুল কৌশলের সমন্বয়ে অভিযান সফল হয়েছিল। তার দাবি, অভিযানের সময় সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল। কেবল জঙ্গি ও তাদের ঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছিল বলে জানান তিনি। সেনাপ্রধানের এই মন্তব্যের পর ফের ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। কূটনৈতিক মহলের মতে সেনাপ্রধানের এই বার্তা শুধু পাকিস্তানের উদ্দেশ্যেই নয়, আন্তর্জাতিক মহলের কাছেও ভারতের কঠোর অবস্থানকে আবার সামনে এনে দিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।